ইয়েস, কি দুর্দান্ত লাগছে। চন্দননগর থেকে লোকাল ট্রেন ধরে এসে পৌঁছলাম হাওড়া। হাওড়া থেকেই আমাদের ট্রেন সরাইঘাট 1, 2, 3, 4, 5। এর থেকে ভালো নাম্বার আর কোনো ট্রেনের হয় না। হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস। এবার কিন্তু খাটাখাটি একদম করতে হয়নি, ইঞ্জিনের ঠিক পরেই হচ্ছে B5 আমাদের কোচ। আমাদের পড়েছে 1, 2, 3। কি এই লোকটাকে চেনা চেনা লাগছে তো। এবার আমাদের ভ্রমণ সঙ্গী পলাশ চ্যাটার্জি, মানে নেচার সুম্বের পলাশ, আপনাদের প্রিয় পলাশ। এই রে জমে যাবে এবারে পুরো বর্ষা, যাচ্ছি বর্ষার দেশে। আমরা স্যাটেলাইট পিকচারে যা দেখলাম, আমরাও যাচ্ছি, মেঘগুলোও ওদিকে যাচ্ছে। দেবজ্যোতি যাচ্ছে না, কিন্তু তার বদলে শুভেন্দুদা আমাদের সাথে জয়েন করেছে। জমে যাবে, দুর্দান্ত একটা ট্যুর হবে। সঙ্গে থাকবেন একদম শেষ দিন পর্যন্ত, মানে এই ভিডিও শেষ পর্যন্ত নয়, শেষ পর্বের শেষক্ষণ পর্যন্ত। লাস্ট মোমেন্টে এনারা সাউথ ইন্ডিয়ান ট্রেনে উঠেছেন। ট্রেনে উঠে পুরো সিট নাম্বার কোথায় সেটাও ওরা বলতে পারছেন না ভালো করে। দরজা তো আর পাইনি, জানলা দিয়ে এরকম ছবি তুলছি। স্ট্যাম্পেড কথাটা শুনেছিলাম, আজকে হয়ে যাচ্ছিলাম স্ট্যাম্পেড। দরজায় দাঁড়িয়ে লাস্ট মোমেন্টে ট্রেন ছাড়লো, সেই ভিডিও করতে যাচ্ছি, হঠাৎ দেখলাম ব্যাগ ছুঁড়ে গায়ের মধ্যে কে ফেলছে। 20-25 জন লোক, তাদের 40-50টা লাগেজ, সেই লাগেজ ছুটছে, ট্রেনও ছুটছে, তারা লাগেজগুলো ছুঁড়ে ভেতরে ঢুকছে, এসে গায়ের মধ্যে হুমড়ি খেয়ে পড়ছে। ভাগ্যিস প্ল্যাটফর্মে নামিনি, উঠতে পারতাম না ট্রেন। শুভেন্দুদায় আমাদের জন্য নিয়ে এসেছে মিষ্টি। এই রসমাধুরী, আসতে এখন কথা নয়, নো কমেন্ট। দারুণ দারুণ। ভালো। হাওড়া থেকে 95 কিলোমিটার রাস্তা কিন্তু আমরা পাড়ি দিয়ে ফেললাম, এসে গেছি বর্ধমান। বর্ধমান মানে আমার শহর, আর এখানে এলে আমি তো একবার অবশ্যই নামি। বর্ধমান ভিডিও করছে তার এলাকা। গল্প করতে করতে ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। পলাশ তোলা তুলছে 500 টাকা করে। অ্যাকচুয়ালি এটা আমাদের একটা ফান্ড ক্রিয়েট হচ্ছে, সমস্ত খরচাই ফান্ড ম্যানেজারের হাতে দিয়ে দেওয়া হচ্ছে। এই যে ফান্ড ম্যানেজার আমাদের, ফান্ড ম্যানেজার করেছে অর্থমন্ত্রী। তো সমস্ত রকম যাত্রায় যে সমস্ত খরচাগুলো আছে, চা হোক, রাতে কি খাবো, সমস্ত দায়িত্ব আমাদের কর্তার। প্রভু কামাখ্যা ভালো করবে, একদম দু হাত ভরে আশীর্বাদ করবে। এই যে একটা চিপস দিয়েছি, কিরকম আনন্দ দেখুন। খুব অল্প, মানে আসুক অল্পতেই কত আনন্দ। আমি খুব চুপচাপ বসে না থেকে টুকটাক চালিয়ে। কি রান্না হচ্ছে আজকে? আমরা এখানেই খাবো, কিন্তু আমরা এখানেই খাবো আজকে। এই যে বাটি সব নিয়ে বসেছে। গভীর মনোযোগের সাথে পলাশ এখন IRCTC-র ফুড অনলাইন থেকে খাবার অর্ডার করছে। খাবার আমরা নেব মালদাতে। মালদাতে আমাদের গাড়ি ঢুকবে এই 9:30 নাগাদ, একদম পারফেক্ট টাইম ডিনারে। আমি ভেজ ফ্রায়েড রাইস, তার সাথে চিলি চিকেন কম্বো, 4 পিস চিলি চিকেন দেবে, আর ভেজ ফ্রায়েড রাইস থাকবে, এক স্যালাড থাকবে, 230 টাকা করে নেবে। মালদা এসে গেছে, কিন্তু তার সাথে দুশ্চিন্তাও বেড়েছে। আমাদের খাবার এখনও এলো না। 9:25-এ আমাদের ট্রেন এসে দাঁড়ালো মালদা টাউন স্টেশনে, এবং প্ল্যাটফর্মের একেবারে শেষ মাথায়, এই দেখুন প্ল্যাটফর্ম যে শেষ হচ্ছে সেখানেই লাস্ট কম্পার্টমেন্ট, আর এখানেই আমাদের কোচ B5, একদম ট্রেনের শেষ মাথায় B5।
আমরা মালদা এখানে উদ্গ্রীব হয়ে দাঁড়িয়ে আছি যে আমাদের খাবারটা কিন্তু এখান থেকে আসবে। আইআরসিটিসির অনলাইন যে অ্যাপ আছে খাবার অর্ডার করা, সেই অ্যাপে আমরা খাবার অর্ডার করেছি, পেমেন্টও করে দিয়েছি, কিন্তু উদ্বেগের মধ্যে পড়ে গেছি, এখনও কিন্তু খাবারের ওলার দেখা পাওয়া যায়নি। খাবার পাবো না এটাই তো বুঝতে পারছি না। আমি ফোন করেছিলাম, বললো হ্যাঁ। সিটে বসুন, খাবার সিটেই পেয়ে যাবেন। যাক, এই যে লাল গেঞ্জি সাদা প্যান্ট পরে যিনি এগিয়ে আসছেন ঝোলা ব্যাগ নিয়ে, ইনি আমাদের খাবার নিয়ে আসছেন। শুভঙ্কর আমাদের খাবার নিয়ে চলে এসেছে। ফ্রাইড রাইস আর চিলি চিকেন, সেটা আমি নিয়েছি, প্লাস ভাত আর ডিমের ঝোল, পারিজাতদা রুটি আর ডিমের ঝোল, আর শুভেন্দুদা ভাত আর ডিমের ঝোল। ফ্রাইড রাইসটা কিন্তু ভালো বানিয়েছে। এই রেলের প্যান্ট্রিকারের খাবার এত বাজে লোকে এখন আর ওদের খাবার নেয় না, খাই না। একদম মনে হচ্ছে মানে জাস্ট রেস্টুরেন্টে বসে খাচ্ছি। হ্যাঁ, সাধারণ যেটা যেরকম টেস্ট হওয়া উচিত একদম সেরকমই টেস্ট। অ্যামাউন্টটা ফ্রাইড রাইসের একটু কম, কিন্তু চিলি চিকেনটা 4 পিস চিলি চিকেন দিয়েছে, ভালো। মানে চলন্ত ট্রেনে বসে অর্ডার করছি, গরম গরম খাবার ট্রেনে সিটে এসে পৌঁছে যাচ্ছে, এটাই তো একটা অভিনব ব্যাপার। মানে আস্তে আস্তে এরকম দিন আবার হয়তো আসছে। আপনি ট্রেনে যাচ্ছেন, হঠাৎ সেই পিসিমার তৈরি লাউ ঘন্ট খাওয়ার আপনার ইচ্ছা হলো, অর্ডার করে দিন। এই মালদা টাউন বা ফারাক্কা বা এরকম বিভিন্ন ভালো ভালো স্টেশনের কাছাকাছি এরকম অনেক পিসিমা আপনার জন্য লাউ ঘন্ট করে বেঁধে রাখে, রেডি করে রাখে। অর্ডার করে দিন, একদম সিটে ডেলিভারি হয়ে যাবে। গরম গরম খাবার খুবই সুন্দর। তবে এখানেই শেষ নয়, আছে লক্ষ্মীনারায়ণের মিষ্টি গিলি আমি ভাবছিলাম যে তলায় যদি নিচের মিষ্টিটা একটু ভেঙে আবার তলাটার সাথে লেগে চলে আসে, না আসেনি। ভগবানের কি সৃষ্টি, বানিয়েছিল মিষ্টি, বাইরে হচ্ছে বৃষ্টি, আর আপনারা দেবেন না দৃষ্টি। খাওয়া দাওয়া হলো, ব্রাশ করে এলাম, তাহলে আর কি, শুয়ে পড়ি। গুড নাইট, শুভরাত্রি, দেখা হচ্ছে কালকে সকালবেলায়। গুড মর্নিং। নিউ বঙ্গাইগাঁও স্টেশন পেরিয়েছে আমাদের গাড়ি, তারপরেই ছোট ছোট পাহাড়, সবুজ ধানক্ষেত, খুবই সুন্দর লাগছে সকালবেলাটা। কলকাতা থেকে গুয়াহাটি যাওয়ার সবথেকে ভালো উপায় হচ্ছে ট্রেন। কলকাতা থেকে গুয়াহাটি যাওয়ার জন্য হাওড়া স্টেশন থেকে আছে 3টে ট্রেন, আর শিয়ালদা থেকে একটা ট্রেন। সরাইঘাট এক্সপ্রেস, যেটাতে আমরা যাচ্ছি, এটা প্রতিদিন ছাড়ে, এটাই হচ্ছে সবথেকে ভালো ট্রেন। 4টের সময় হাওড়া স্টেশন ছাড়ে, মানে এক্স্যাক্ট বলতে গেলে 4:05 হাওড়া ছাড়ে, আর সকাল 10:05 পরের দিন গুয়াহাটিতে গিয়ে পৌঁছায়। এছাড়া আছে কামরূপ এক্সপ্রেস, সোম এবং শুক্রবার বাদে প্রতিদিন চলে, এটাও হাওড়া থেকে ছাড়ে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সোম বুধ শনিবারে বাকি সমস্ত দিন চলে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অবশ্য শিয়ালদা থেকে ছাড়ে। আর আছে কাজিরাঙ্গা এক্সপ্রেস, এটা কিন্তু শুধুমাত্র সপ্তাহে একদিন, সোমবার হাওড়া থেকে ছাড়ে। এছাড়াও আপনারা যদি চান তাহলে কলকাতা থেকে গুয়াহাটি ফ্লাইট আছে, খুব কম সময়ে গুয়াহাটি যদি পৌঁছতে চান, কলকাতা বিমানবন্দর থেকে ফ্লাইট ধরে ঘন্টা দেড়েকের মধ্যেই পৌঁছে যাবেন গুয়াহাটি। কলকাতা থেকে গুয়াহাটি যাওয়ার জন্য ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া, বিভিন্ন সংস্থার বিভিন্ন ফ্লাইট আছে। 3-4 মাস আগে যদি টিকিট কেটে নেন তাহলে কিন্তু অনেক কম টাকাতেই ফ্লাইটের টিকিট পেয়ে যাবেন। গাড়ি কিন্তু 100 স্পিডে দৌড়চ্ছে। চা এসেছে সকালবেলা, ও চায়ের পেছনে জলও এসে গেছে। ছোটোবেলায় এরকম চায়ের মধ্যে ডুবিয়ে বিস্কুট খেতাম, দারুণ লাগতো। এই
এই যে ব্রহ্মপুত্র নদী আমরা পেরোলাম, এটা কিন্তু আসছে মানস সরোবর থেকে। মানে চন্দননগরের এফেক্ট এখনও কিন্তু রয়েছে। মানে ভদ্রেশ্বর থেকে মিষ্টি এসেছে কালকে, আর আজকে কেক। কেকটা ভালো, তো একবার খাওয়া হয়ে গেছে, আরেকবার খাবো। এখন পর্যন্ত আমার যেটা ভালো লাগে, দুর্দান্ত সবুজ, সব কিছু ভালো। আকাশে মেঘ রয়েছে, বৃষ্টিটা হচ্ছে না। আমাদের একটু আগে দেখলাম একটা জায়গায় বৃষ্টি হচ্ছিল, একটু আগে বৃষ্টি হচ্ছিল। আমরা পেরিয়ে যাচ্ছি, আমাদের পিছু পিছু যাচ্ছে বৃষ্টিটা। হবে। বৃষ্টি দেখতেই তো যাচ্ছি। বৃষ্টিটাকে ভয় পেলে চলবে? বৃষ্টিটাকে তো ভালো লাগে বসে বসে দেখতে, কিন্তু সেটা লোককে যখন দেখাতে হবে, মানে ক্যামেরা করতে হবে, অসুবিধাটা তখন। বিশেষ করে ওই নিকনের ক্যামেরাটা তো বার করাই যাবে। তবে এত সবুজ, এত সবুজ, এত সবুজ আমি দেখিনি। আর এখানে যে ধান ক্ষেতগুলো একদম ভেলভেটের মতো হয়ে আছে, মনে হয় যেন সুইজারল্যান্ডের মধ্যে। নদীটা যখন পেরোচ্ছিলাম, কি অসাধারণ লাগছিল। চলো, প্রথম দর্শনে আসাম তাহলে 10-এ 10। হ্যাঁ, ইয়েস। মানে এই আজারা স্টেশন ছাড়ার পর থেকে কামাখ্যা স্টেশন পর্যন্ত বাঁহাতি বিশাল এই লেকটা। আর বর্ষাকাল, জলে পুরো টৈটম্বুর। দেখুন কাণ্ডটা দেখুন। 9:43-এ কামাখ্যা জাংশনে ঢোকার কথা ছিল, 2 মিনিট স্টপেজ, 9:45-এ ছাড়ার কথা। আমাদের গাড়ি ঢুকেছে 9:22-এ, মানে 21 মিনিট বিফোর টাইম। তার মানে আমরা এখানে প্রায় 21 মিনিট দাঁড়িয়ে থাকবো। এর পরের স্টপেজই হচ্ছে গুয়াহাটি। আমরা যখন শিলং থেকে ফিরবো তখন তো গুয়াহাটি হয়েই আসবো, তখন আপনাদের এই কামাখ্যায় নিয়ে আসবো। তখন আমরা কামাখ্যা মায়ের দর্শন করব। মানে গুয়াহাটি আসবো, কামাখ্যা মায়ের দর্শন করব না, সেটা তো হয় না। আমরা আসবো ফেরার সময়। খুব সুন্দর। এসে গেছে গুয়াহাটি স্টেশন। এই সরাইঘাট এক্সপ্রেস গুয়াহাটি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের নামিয়ে দিল। আমাদের গাড়ি আমাদের জন্য 1 নম্বর প্ল্যাটফর্মের পার্কিং লটে ওয়েট করছে। এই গুয়াহাটি স্টেশনের 1 নম্বর দিয়ে বেরোলে হচ্ছে পার্কিং লট, 4 নম্বর প্ল্যাটফর্মের বাইরেটাই হচ্ছে এখানকার মেন যে পল্টন বাজার। বেশিরভাগ হোটেল এবং গাড়িগুলো কিন্তু 4 নম্বরের দিকে দাঁড়ায়। এই মেঘালয় ট্যুরে আমাদের ট্রাভেল পার্টনার হচ্ছে ট্যুর কিংডম। এই গুয়াহাটি থেকে শুরু করে 6 রাত মেঘালয় ঘুরে আমরা আবার গুয়াহাটিতে ফিরে আসব। এই পুরো ট্যুরের গাড়ি, হোটেল, সেগুলো সমস্ত ব্যবস্থা করেছে ট্যুর কিংডম। ট্যুর কিংডমের নাম্বার আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। বাহির বইল, দেখা হবে। বাহ, বাইরেটা সুন্দর সাজানো গোছানো। গুয়াহাটি লাউঞ্জ। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এক্সিট। এখানে অটো স্ট্যান্ড আছে, আর এই পাশে এইগুলো হচ্ছে কার পার্কিং। গুয়াহাটি থেকে শিলং প্রায় 100 কিলোমিটার রাস্তা। গাড়িতে যেতে সময় লাগে 3 থেকে 3.5 ঘন্টা, কিন্তু আমরা রাস্তায় উমিয়াম লেক দেখে যাব, তাই আমাদের সময়টা কিন্তু একটু বেশি লাগবে। যাওয়ার জন্য গাড়ি, রিজার্ভ গাড়ি, যেই গাড়িতে আমরা যাব সেরকম গাড়ি তো পাওয়াই যায়। এছাড়া শেয়ার গাড়ি, সেটাও পাওয়া যায়। তাছাড়া আসাম ট্রান্সপোর্ট কর্পোরেশন তার এসি বাস আছে, সেই বাস অবশ্য দিনে একটাই ছাড়ে, অনলাইনে বুকিং হয়, 800 থেকে 1000 টাকা করে ভাড়া নেয়। এছাড়াও আপনারা যদি চান তাহলে এই গুয়াহাটি এয়ারপোর্ট থেকে শিলংয়ের উমিয়াম লেকের কাছে একটা এয়ারপোর্ট আছে, শিলং এয়ারপোর্ট নামে সেটা পরিচিত। আপনারা সেই এয়ারপোর্টেও ফ্লাইটে যেতে পারেন, সেটাও ঘন্টাখানেক সময় লাগে, কিন্তু আমার মনে হয়েছে ফ্লাইটে যাওয়ার কোনো মানে হয় না। সবচেয়ে ভালো যদি আপনি ফ্লাইটেই যান, তার চেয়ে রিজার্ভ গাড়িতে যান, বেশি কমফোর্টেবল। এই গুয়াহাটি থেকে শিলং যাওয়ার জন্য ট্যাক্সি আছে, 2 রকমের ট্যাক্সি। একটা যে 4 সিটার ট্যাক্সি, একটা হচ্ছে 10 সিটার। এই 4 সিটার যে ট্যাক্সি, তার ভাড়া হচ্ছে 500 টাকা পার হেড, একদম ফিক্সড গভর্নমেন্ট রেট। আর 10 সিটার যেগুলো মানে টাটা সুমো টাইপের যে গাড়িগুলো, সেগুলো হচ্ছে 300 টাকা পার হেড। এবার আপনি যদি গোটা গাড়ি রিজার্ভ করেন, তাহলে ছোটো গাড়ি যদি রিজার্ভ করেন 4 সিটারের গাড়ি, তাহলে 4টের ভাড়া মানে 5-4-এ 2000 টাকা আপনি যদি দিয়ে দেন, আপনি গোটা গাড়ি রিজার্ভ করতে পারেন। একইভাবে যেটা 10 সিটার মানে বড় গাড়ি, যেটা টাটা সুমো জাতীয় গাড়িটা, 10 জনের ভাড়া 300 টাকা করে, মানে 3000 টাকা যদি আপনি দিয়ে দেন,
তাহলে গোটা গাড়ি আপনি রিজার্ভ করতে পারেন। এই রেট কিন্তু একদম গভর্নমেন্টের রেট, ফিক্সড রেট, এখানে দরদাম এসব আপনাকে করতে হবে না। এই জিনিসটা কিন্তু আমার দুর্দান্ত লাগলো। ML মানে হচ্ছে মেঘালয়ের গাড়ি, আর্টিগা গাড়ি আমাদের জন্য এসে গেছে। গুড মর্নিং। গুড মর্নিং। এই সৌমিত্র আমাদের পুরো মেঘালয় এই কদিন ঘুরে দেখাবে। দুর্গা দুর্গা। এই NH6 হলো গৌহাটি থেকে শিলং পৌঁছানোর একমাত্র সরাসরি রাস্তা। আর এই NH6 শুধুমাত্র রাস্তা নয়, এটা কিন্তু আসাম এবং মেঘালয়ের বর্ডার। এই রাস্তার এক পাশে আসাম আর এক পাশটা মেঘালয়। এই যে জায়গাটা দিয়ে আমরা যাচ্ছি এটাই হচ্ছে গৌহাটির বিখ্যাত পল্টন বাজার, সবচেয়ে জমজমাট জায়গা। আপনারা যদি গৌহাটি স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোন তাহলে কিন্তু এই গেটটা দিয়ে বেরোতে, এই সবুজ বাসটা গেটটা আটকে যাচ্ছে। এই যে NH6 তার এ পাশে সমস্ত কিছু হচ্ছে আসাম, এ পাশটা হচ্ছে সমস্ত কিছু মেঘালয়। আসামে পেট্রোলের দাম তুলনায় বেশি, একইভাবে যে লিকার মানে মদ সেটা আসামে বেশি, মেঘালয়ে কম, কারণ ওটা হচ্ছে হিল স্টেট। এই হিল স্টেটের জন্য ওখানে কিছুটা ছাড় আছে। এই বলতে বলতেই শুরু হয়ে গেল বৃষ্টি। মেঘালয়ের চেরাপুঞ্জি, মৌসিনরাম পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাত হয়, ভূগোল বইয়ে আমরা পড়েছি, কিন্তু সেটা ঠিক কতটা বেশি বৃষ্টিপাত সেটা দেখার জন্যই এই আগস্ট মাসের 20 তারিখ কলকাতা থেকে আমরা যাত্রা শুরু করেছি মেঘালয়ের উদ্দেশ্যে। 6 রাত আমরা কাটাবো মেঘালয়ে। আজকে 21 তারিখ, প্রথম রাত আমরা কাটাবো শিলংয়ে, কালকে রাত্রেও আমরা থাকবো শিলংয়ে, তারপরে 2টো রাত আমরা কাটাবো চেরাপুঞ্জিতে, একটা রাত থাকবো মলিলাঙে, এশিয়ার সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম। শেষ রাতটা শিলংয়ে কাটিয়ে আমরা আবার ফিরে আসবো গৌহাটি। গৌহাটিতে যেদিন আসবো সেদিন আপনাদের কামাখ্যা মায়ের দর্শন করাবো, ট্রেন ধরে আমরা ফিরে যাব কলকাতা। আপনারা এটাকে আপনাদের প্রয়োজন মতো সময় যেরকম থাকবে বা বাজেট অনুযায়ী কাটছাট করতেই পারেন। 5 দিনে বা 4 দিনে মেঘালয় আপনারা ঘুরে দেখতে পারেন। রাস্তায় চলতে চলতে না দাঁড়িয়ে পারলাম না। রাস্তার দুধারে এখানে অনেক দোকান, ফলের দোকান, আনারস তো আছেই, তার সাথে শসা রয়েছে, কলা, নারকেল, পেয়ারা, বিভিন্ন রকমের আচার। আর এই দেখুন এখানে মোচা, ছাঁচি কুমড়ো সেসবও রয়েছে। এটাই খাওয়া হবে। পারিজাতদার পছন্দ হয়েছে। 1 থলে আনারস 80 টাকা করে, এক একটা পিস আনারস হচ্ছে 80 টাকা করে, সেটা কেটে দিল। এই যে জায়গাটা, এই জায়গাগুলো হচ্ছে আনারসের বাগান। এই পাহাড় জুড়েই পুরো আনারস হয়েছে। সেই আনারসের মধ্যে মৌমাছি, মানে আনারসটা এত মিষ্টি, সেই রস খাওয়ার জন্য মৌমাছি এসেছে। আর সেই মিষ্টি আনারস পারিজাতদা কিনতে গেছে, পারিজাত থেকে মৌমাছিতে দিয়েছে চবল। এই যে এই আঙুলটা এনেই ছেড়ে বাঁ হাতে আমরা এই জায়গাটায় এসে দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করবো বলে। ব্রেকফাস্ট না, আমার এখন 12:50 বাজে, একবার লাঞ্চই আমরা করে নেবো, এখানে লাঞ্চ ব্রেকফাস্ট সবই পাওয়া যায়। জায়গাটার নাম হচ্ছে নাংপো, NONGPOH। বাহ, বেশ বড়। এই সর্দারজির ধাবাতে আমরা ঢুকেছি। অনেক লম্বা, অনেক বড় ধাবাটা, পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে, কিন্তু খাবারের দামগুলো বড্ড বেশি, তাই না শুভেন্দু? একদমই বেশি, অনেক বেশি। ভেজ থালি 180 টাকা, তার সাথে আমরা অমলেট বললাম, মশলা অমলেট, ডাবল ডিমের একটা অমলেট 70 টাকা করে।
তো আমরা 4 জনের জন্য 2টো অমলেট বললাম, বললো মাঝামাঝি কেটে কেটে দাও, ঝগড়া যাতে না হয়, ভাগ বড় ছোটো। পুরো টেবিল ভর্তি হয়ে গেল, কত কিছু দিয়েছে। দেখাই আপনাদের, দেখাই। মানে ভাত, ডাল, আলু ভাজা, একটা সবজি, এটা একটা ছোলার তরকারি, এটা একটা কিছু একটা, এটা পটল বা এই ধরনের কোয়াশের তরকারি, স্যালাড, আর এখানে একটু সুজি। বেশ, আমি একটা চামচ খুঁজি। তার সাথে অমলেটটা এসে গেছে, এটাই খুঁজছিলাম। এই খাবারগুলো আমি তো প্রথমে ভেবেছিলাম ডাল আর অমলেট দিয়ে খেয়ে নেবো, আলু ভাজা দিয়েছে সেটা, কিন্তু আমি একটু একটু করে টেস্ট করছি, খাবারগুলো কিন্তু ভালো। এখন যেটা খাচ্ছি সেটা কাঁকরোল, ঘিয়ে করলা, এটা ভালো। এই যে কোয়াশ দিয়ে যেটা বানিয়েছে, আমি একটু টেস্ট করে দেখলাম এটা দিয়ে ভাত মাখাবো না, খারাপ লাগে। এটা স্যুপ খেতে ভালো, খাবারগুলো ভালো। এবং এখানে কিন্তু থালি সিস্টেম, তো আপনি যদি বাড়তি ভাত চান, তরকারি চান, ডাল চান, সবই কিন্তু দেওয়া হচ্ছে। ভালোই খেলাম সর্দারজিৎ বল্লে বল্লে ধাবাতে। 1972 সাল 21শে জানুয়ারি, তার আগে পর্যন্ত এই মেঘালয় রাজ্যের কিন্তু কোনো অস্তিত্ব ছিল না। 21শে জানুয়ারি আসামের 3টে জেলা, মানে খাসি হিলস, গারো হিলস আর জয়ন্তিয়া হিলস, এই 3টে জেলাকে নিয়ে তৈরি হলো মেঘালয় রাজ্য। এই যে এখন আমরা উমিয়াম লেক যাব, সেই কারণে এই উমিয়াম লেক সেই সময় যখন তৈরি হয়েছিল 1965 সালে, মানে মেঘালয় রাজ্যের জন্মের 7 বছর আগে, সেই সময়ে কিন্তু এই উমিয়াম লেক ছিল আসামের অংশ। এখন অবশ্য উমিয়াম লেক মেঘালয়ের অংশ হয়েছে। অর্কিড লেক রিসর্ট। এই উপরের দিকে উঠে গেল অর্কিড লেক রিসর্টের থাকার যে রুমগুলো, আর ওই মানে চকচক করছে হচ্ছে উমিয়াম লেক। এই উমিয়াম লেকে যদি যেতে হয়, বোটিং করতে হয়, আপনি রাস্তার উপর থেকে উমিয়াম লেক দেখতেই পারেন, আর সেখান থেকে ছবি নিয়ে চলে যেতে পারেন। কিন্তু যদি উমিয়াম লেকে বোটিং করতে চান বা লেকের কাছে যেতে চান, তাহলে আপনাকে কিন্তু ভেতরে যেতে হবে। তার জন্য এন্ট্রি ফি আছে 50 টাকা পার হেড, এবং আপনি যে ভেহিকেলটা, যে গাড়িটা নিয়ে যাবেন, তারও 50 টাকা। তাহলে আমাদের 4 জনের 4×50 200, আর গাড়ির জন্য আরও 50, 250 টাকা এন্ট্রি ফি লাগলো। এই পার্কিংয়ে গাড়ি আমাদের নামিয়ে দিল। পাইন ফার এর জঙ্গলের ভেতর দিয়ে উমিয়াম লেক দেখা যাচ্ছে, ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে। আমরা যাব এখন বোটিং করতে। আমরা গৌহাটি থেকে শিলং আসছি, যাওয়ার পথে আমরা উমিয়াম লেক দেখছি, কিন্তু এই উমিয়াম লেক কিন্তু শিলংয়ের সাইট সিইং হিসেবেও অনেকে আসেন এই উমিয়াম লেক দেখতে। এই উমিয়াম লেক, পাহাড়ি নদী যে উমিয়াম, তার উপরে বাঁধ দিয়ে অসম বিদ্যুৎ পর্ষদ এই উমিয়াম লেক, মানে উমিয়াম ড্যাম চালু করেছিল। এটা মূলত জলবিদ্যুৎ তৈরির কাজে এই লেকের জল ব্যবহার করা হয়। এটা হচ্ছে 1965 সালের ঘটনা। এরপরে 1972 সালের 21শে জানুয়ারি আসাম থেকে 3টে জেলা আলাদা হয়ে গিয়ে মেঘালয় রাজ্য সৃষ্টি হয়, এবং তার মধ্যে এই উমিয়াম লেকও পড়ে। সেই কারণে উমিয়াম লেক এখন মেঘালয়ের অংশ। প্রায় 220 স্কোয়ার কিলোমিটার হচ্ছে এই লেকের এরিয়া। বিরাট বড় লেকটা। এখন এই লেক জলবিদ্যুৎ কেন্দ্র হিসেবে জানা পরিচিত, তার চেয়ে পর্যটন কেন্দ্র হিসেবে এর এখন অধিক পরিচিতি। মেঘালয় গভর্নমেন্টের যে ট্যুরিজম ডিপার্টমেন্ট, তারা এখানে অর্কিড রিসর্ট বলে একটা রিসর্টও বানিয়ে। এই লেকে বোটিং হয়। বোটিং করার জন্য আমরা যাব, ছোটো বোট আছে, বড় বোট আছে। এছাড়াও মেঘালয়ের যে রাইজিং সান ফেস্টিভ্যাল, সেটাও এই উমিয়াম লেকে হয়। মানে সেখানে মূলত হয় কায়াকিং। ওই দিক দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এসেছি।
এই পাশে হচ্ছে টিকিট কাউন্টার, আর এই দিকে হচ্ছে উমিয়াম লেক। ভারী সুন্দর। এটা হচ্ছে টিকিট কাউন্টার। এই যে স্পিড বোট, সেই স্পিড বোট হচ্ছে 600 টাকা করে 5 মিনিটের জন্য, কিন্তু একটা বোটে 3 জনের বেশি হবে না। আর বড় বোট যেগুলোর নাম হচ্ছে অ্যানাকোন্ডা, এই যে এইরকম যে বোটগুলো, সেগুলো হচ্ছে 1500 টাকা করে পার বোট, সেটাও 5 মিনিট, কিন্তু সেটাতে 10 জন একসাথে উঠতে পারে। আমরা 4 জন, স্পিড বোটিং তো 4 জনকে একসাথে নেবে না, 3 জনের বেশি নেবে না, তাহলে আমাদের বড় বোট করতে হবে, অ্যানাকোন্ডা বোট। সেই অ্যানাকোন্ডা বোটে 10 জন হলে 1500 টাকা 150 টাকা পার হেড করে সুবিধা হয় অনেক। তো সেই হিসেবে আরও লোক খোঁজা হচ্ছিল, অবশেষে এখানে সবাই লোক পাওয়া গেছে। জল ছিটিয়ে আমাদের বোট এগিয়ে চলেছে, কি দুর্দান্ত লাগছে। কেমন লাগছে? আরে ফাটাফাটি 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 না? এটা না করলে অনেক কিছু বাকি থেকে যেত। অসাধারণ অভিজ্ঞতা দিয়ে কেমন লাগছে? খুব ভালো লেগেছে। খুব ভালো খুব ভালো। সবাই এনজয় করছে, সবাই এনজয় করছে। আপনার কেমন লাগছে? ভালো লাগছে, দারুণ লাগছে। পারিজাতা দুর্দান্ত দুর্দান্ত, এটা না হলে হতো না একদম। এই সুমেন্দা, দারুণ দারুণ, মানে কল্পনা করা যাচ্ছে না। ফাটাফাটি। অসাধারণ লাগছে, অসাধারণ। এসাদের ভাগ হবে না, এসাদের ভাগ হবে না। 5 মিনিটই শেষ হয়ে গেল, এটাই সবথেকে দুঃখের। এই লেকের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত নিয়ে যায়, আবার ঘুরিয়ে নিয়ে চলে আসে, জাস্ট 5 মিনিটস। এই উমিয়াম লেকের স্থানীয় নাম হচ্ছে বারাপানি, আর খাসি ভাষায় এই উমিয়াম মানে হচ্ছে চোখের জল। বলা হয় আসাম থেকে 2 বোন মেঘালয় আসার সময় এক বোন হারিয়ে যায়, সেই বোনের দুঃখে অন্য বোনের কান্নার যে জল জমে তৈরি হয়েছে এই উমিয়াম লেক। এই উমিয়াম লেক টুরিস্টদের জন্য খোলে সকাল 9:30, আর খোলা থাকে বিকেল 4:30 পর্যন্ত। এই যে জায়গাটা, এটা হচ্ছে উমিয়াম লেক ভিউ পয়েন্ট। পুরো লেকটাকে দেখা যাচ্ছে। এই লেকের এ পাশটায়, এদিকে অর্ধেক, ওইখানে হচ্ছে আমরা স্পিড বোটিং শুরু করেছিলাম, সেই স্পিড বোট আমাদের এই পর্যন্ত নিয়ে এসেছিলো। এটা লেকের অর্ধেক অংশ। এরপরে বাকি অংশটা এই পাশটায়, এই যে উমিয়াম লেক, তার এই পাশটা কিন্তু ডিপ জল, মানে এই জলের মধ্যে কিছু নেই, কিন্তু এই পাশটা মাঝে মাঝে না আইল্যান্ডের মতো রয়েছে। তার ফলে এই জায়গাটা দেখতে অনেক বেশি ভালো লাগে। উমিয়াম লেক দেখলাম, উমিয়াম লেকের ভিউ পয়েন্ট থেকে আবার উমিয়াম লেক দেখলাম, এবং যা দেখলাম সেটা জন্মান্তরেও ভুলিব না। এবং ভিউ পয়েন্ট থেকে যখন উমিয়াম লেক আমরা দেখছি, সেটাও অসাধারণ সুন্দর। অনেকটা উপর থেকে লেকটাকে দেখা যায়, অনেকটা পাখির চোখে দেখা যায়। সেই দৃশ্য আপনারা দেখুন। শিলং শহরের যে প্রাণকেন্দ্র পুলিশ বাজার, তার কাছাকাছি আমরা এসে গেছি, কিন্তু এখানে বড্ড জ্যাম। 7টা রাস্তার মিলনস্থল এই পুলিশ বাজার। এই আই লাভ শিলং, এই যে সাইনেজ, সেটাকে ডান হাতে রেখে এই সেন্টার পয়েন্ট হোটেলের পাশ কাটিয়ে আমাদের হোটেল রেনবো, সেটাও পুলিশ বাজারেই।
এই হচ্ছে হোটেল রেনবো, আমাদের হোটেল এসে গেছে। 5:47 শিলংয়ের পুলিশ বাজার, সেখানে এই যে রেনবো হোটেল, সেখানে আমরা এসে পৌঁছলাম। দোতলায় উঠেই রিসেপশনের জায়গাটা কিন্তু অনেকটা বড় এবং সবচেয়ে বড় কথা বেশ ছিমছাম, খুব সুন্দর করে সাজানো। হোটেলে আমাদের নামে তো বুকিং করাই ছিল, আমাদের ট্রাভেল পার্টনার ট্যুর কিংডম শেখর সমস্ত কিছু ব্যবস্থা করে রেখেছিল, জাস্ট আইডি কার্ডটা দিতে হলো, এন্ট্রি করতে হলো। 101, 105 দুটো রুম আমরা পেয়েছি। এই হচ্ছে আমাদের রুম। পুরো রুমটাতে মানে পুরো হোটেলটাতেই বলা যায় কাঠের কাজ। সোফা সেট, একটা সেন্টার টেবিল, বেড সাইড র্যাক, টাওয়েল দেওয়া রয়েছে, সাবান দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি। এখানে লাগেজ রাখার জন্য র্যাক করা আছে, তাতে একটা টিভিও আছে। অনেকগুলো হ্যাঙ্গার দরজার পেছনে ঝুলছে সেটা দেখতে পাচ্ছি। একটা ঘড়ি আছে। আলোটা রুমের একটু কম মনে হচ্ছে। বাথরুমটা বেশ বড়, ঠান্ডা জল গরম জলের কল এখানে রয়েছে। উপরে গিজার, বড় গিজার, 20 লিটারের গিজার। এখানে কমোড, বেসিনটা এ পাশে, আয়না, বেসিন, এইসব ঠিক আছে, ভালো। আগে 2013 সালে যখন শিলংয়ে এসেছিলাম, আমার যে আইকনটা আপনারা দেখেন সেই সময় মানে 2013-তে যখন আমি মেঘালয়ে এসেছিলাম সেই সময়ের তোলা। আপনারা অনেকেই বলেন এত অল্প বয়সের ছবি দিয়ে রেখেছো, এখন তো আপনার মুখ পাল্টে গেছে। ওটা তো আমার লোগোর মতো হয়ে গেছে, ওটাকে আমি পাল্টাতে পারি না, ইচ্ছা থাকলেও আমি পাল্টাতে পারি না। ওটা ওই শিলংয়েই নেওয়া। আর সেবার শিলংয়ে ঠিক এই রেনবো হোটেলের উল্টো দিকে ব্রডওয়ে হোটেলে ছিলাম। একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আমরা বেরোবো, বাজারটা ঘুরে দেখবো, আপনাদেরও ঘুরে দেখাবো। এই যে স্কোয়ার মতো ইয়েলো কালারের এলইডি লাইট জ্বালানো রয়েছে, এটাই হচ্ছে আমাদের হোটেল রেনবো। আর এখান থেকে এই সামনে আই লাভ শিলং দেখা যাচ্ছে, ওটা হচ্ছে শিলংয়ের মূল যে পয়েন্টটা, সেন্টার পয়েন্ট। শিলংয়ের পুলিশ বাজার সন্ধ্যেবেলায় আমরা করব। এখানে কিন্তু 8টা সাড়ে 8টার মধ্যে সব বন্ধ হয়ে যায়, পাহাড়ি জায়গায় যা হয় আর কি। আজকে বৃষ্টি হয়নি, আমরা কিন্তু বেশ ভালো ওয়েদার পেয়েছি। সব দুপাশের দোকানগুলো দেখতে দেখতে যাচ্ছি, খুব সুন্দর সাজানো গোছানো। আই লাভ শিলং। সে এই যে গোল চক্করটা, এটাই 7টা রাস্তা 7 দিক থেকে এসে মেট করছে, জমজমাট। হ্যাঁ, ভালো লাগার মতোই, ভালোবাসার মতোই শহর এই শিলং। এই যে হোটেল সেন্টার পয়েন্ট, তার ঠিক পাশে এইখানে হচ্ছে বাজার বসেছে। যেরকম ফুটপাতে যেরকম গড়িয়াহাটে বিক্রি হয়, এখানেও ঠিক সেরকম গরম জামা কাপড় থেকে শুরু করে, খেলনা থেকে শুরু করে বিভিন্ন আইটেম এখানে বিক্রি হচ্ছে। এমনকি খাবার মানে ছোলা বাদাম সেটাও বিক্রি হচ্ছে, সমস্ত কিছু। এখানে কাপ প্লেট, পাশে জুতো। শুধু এপাশে নয়, এপাশ ওপাশ দুপাশেই। কিন্তু আমরা এখানে যে জন্য ঢুকেছি সেটা হচ্ছে ছাতা কিনবো বলে। ছাতা দরকার, এবং সেটা আমি ফোল্ডিং ছাতা একটা সাথে নিয়ে এসেছি। সেটাতে হবে না, এটা বড় ছাতা, সেই দাদুর ছাতা যেটা হতো সেটা একটা দাদুর ছাতা দরকার। দাদুর ছাতা ছাড়া এখানে মানে দাদু আটকানো যাবে না। দাদু নাতি একসাথে ওই ছাতার নিচে একদম। কিন্তু যে দোকানে গেলে সেখানে ছাতা কত করে দাম বললো? ওখানে দাম বললো 650 ভালোটা, তার নিচে 550, তার নিচে 350। এই যে ছাতা, এটা ডাবল লেয়ার আছে। আমরা ডাবল ডেকার ব্রিজে যাব, সেখান থেকে ইচ্ছা আছে রেনবো ফলসে যাওয়া। তার আগে এই রামধন রঙের ছাতা নেব, একটা লাল, নীল, হলুদ, 3টে কালার এখন পর্যন্ত চুজ করেছি। 4 জনের 4টে এরকম কালার নিয়ে নেব। কালারগুলো কেমন হচ্ছে সেটা বলবেন কিন্তু। এই ছাতাটা নিলাম, এটা আমরা 4টে ছাতা কিনলাম। এমনিতে 650 দাম বলেছিলেন, তারপরে 400, তারপরে আমরা 4টে ছাতা কিনেছি। 4টে ছাতা 1400 টাকা এরকম। এটার ভেতরটা হলুদ, বাইরেটা কিন্তু সমস্ত ছাতারই কালো। এটা সুইচ আছে, এই সুইচটা টিপলে এটা ফট করে খুলে যাবে। এই যে গণেশজির মন্দির রয়েছে,
ঠিক তার পাশেই এই যে শালওয়ালা, তার পাশেই যে ছাতাওয়ালা, সেখান থেকে আমরা ছাতাগুলো নিলাম। সন্ধ্যেবেলায় স্ট্রিট ফুড, বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড এখানে আছে, পরপর দোকান রয়েছে। এখানে হচ্ছে সুইট কর্ন, ওই দূরে ওখানে আই লাভ শিলং বোর্ডটা দেখা যাচ্ছে। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটার নাম জেল রোড, কারণ এইদিকে এই মাথায় জেল আছে। আর এখানে একটা বাঙালি প্রতিষ্ঠান হোটেল সুরুচি, বাঙালি দোকান, প্রায় স্বাধীনতারও আগে, 85 বছরের পুরনো দোকান। এই ডিম তরকা সেটা হচ্ছে 80 টাকা, রুটি 10 টাকা করে পিস, আর আলু ভাজা যেটা আমরা নিয়েছি সেটা হচ্ছে 20 টাকা প্লেট। ভাতের থালি 55 টাকা প্লেট। মাছটা হচ্ছে আলাদা করে 80 টাকা। মোটামুটি মানে খুব আহামরি দুর্দান্ত এরকম কিছু বলছি না, ভালো খাওয়া যাবে। শিলংকে বলা হয় স্কটল্যান্ড অফ দ্য ইস্ট, সাহেবদের খুব পছন্দের জায়গা ছিল। তো খুব স্বাভাবিকভাবে এখানে বেশ কিছু বেকারিও গড়ে উঠেছে। সেই সময়কার বেকারি, সেই বেকারিগুলোর মালিকানা পাল্টে গেছে, কিন্তু বেকারিগুলো এখনও আছে। সেই বেকারির বিভিন্ন ধরনের প্রোডাক্ট এই দোকানগুলোতে কিন্তু পাওয়া যায়। এখানে ব্রাউন ব্রেড সেটাও আছে। আমরা একটা কেক নিলাম, কালকে লাঞ্চে আমরা কেক খাবো। এই সামনে পারিজাতদা হেঁটে যাচ্ছে, পুরো সংসারী মানুষ, হিসেব করে নিল জল যা আছে, আজকে রাতে কতটা লাগবে, বাকি যদি থাকে অসুবিধা নেই, কালকে আমরা এখানে আছি সেই হিসেবে কালকের বাজার করে নিল। মানে জলই জীবন, জল, কালকে দুপুরে আমরা কি খাবো সেটা, এবং কালকে দুপুরে খাওয়াটা কিন্তু আমাদের অভিনব খাওয়া। প্রথম কথা হচ্ছে আমরা সময় বাঁচাবো, এবং এখানকার যে স্থানীয় মানে এখানকার যে ট্র্যাডিশনাল যে বেকারি আইটেমস আমরা সেটা টেস্ট করব, আবার তার সাথে আমাদের খাওয়ার সময়টাও বেঁচে যাবে, পয়সা সেটাও আশা করছি বাড়বে। মোবাইলে 9টা 5, আর এই হোটেলের মেন গেট কিন্তু বন্ধ হয়ে গেছে। এই জেলে যেরকম কয়েদিরা ঢোকায় সেরকম আমরা ভেতরে ঢুকলাম। আরও একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই, এখানে গিজার সমস্ত হোটেলের সমস্ত রুমেই আছে আশা করি, কিন্তু গিজার সবসময় সব হোটেলে অন থাকে না। আমাদের হোটেলে সকাল 5টা থেকে 10টা পর্যন্ত গিজার অন থাকে, কিন্তু তারপরে গিজার অফ করে দেওয়া হয়। গিজার যদি দরকার পড়ে তাহলে কিন্তু আপনাকে বলতে হয় যে 100, আমাদের যেমন 101 আর 5-এ এখন গিজারটা অন করে দিতে বললাম।